নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অতনু রয়েছি। আকাশের মুখ ভার, বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, আবার উত্তরে কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সব ছাপিয়ে চর্চায় এসআইআর। আচ্ছা, এসআইআর কি এনআরসির প্রথম ধাপ? বিভিন্ন মহলে জল্পনা চলছে। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর দরকার। যদিও বিহারে এসআইআর শুরুর পর থেকেই অনেকে প্রশ্ন করছেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না তো? এসআইআর কি এনআরসির প্রথম ধাপ? প্রথমে ভোটার তালিকা সংশোধন, তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা? আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন মতুয়ারা। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু অভিযোগ, নাগরিকত্বের আবেদন জানাতে যেসব নথি দরকার তা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। নাগরিকত্বের জটিলতা কাটার আগেই সামনে এসআইআর এর চ্যালেঞ্জ। মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে আরও একটি বিষয়, দেশে 12টি রাজ্যে এসআইআর শুরু হলেও অসমে তা হয়নি। সোমবার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য আলাদা ধারা রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। এতে অনেকেই এনআরসির গন্ধ পাচ্ছেন। যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ, এক বিধান, এক নিশান, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি একেবারে প্রথমে অবৈধ হয়ে যাচ্ছে। আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না। লক্ষ্য সিএএ, ঘুরপথে মানছে বিজেপিও। ওনারা সিএর বিরোধিতা করেছিলেন, আমরা তো করিনি। আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম তা থাকে, সিএর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব, নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ 24 পরগনায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে সিপিআইএম। একজন সে হচ্ছে আগে কামারহাটিতে ছিলেন, এখন খড়দায় চলে এসছেন। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন। হিয়ারিংয়ের পর
এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারায়? এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এই এসআইআর করার যে গতি প্রকৃতি, যে তৎপরতা, যে সময়, যে উদ্দেশ্য, সেইগুলোকে নিয়ে প্রশ্ন। আমরা এই কথা বলছি না যে পশ্চিমবঙ্গে সবকিছু শুদ্ধ আছে, না, কিন্তু আমাদের বক্তব্য এসআইআর করার মাধ্যমে যাই হোক কোনো বৈধ ভোটারের অধিকার যেন কোনোভাবে বঞ্চিত না হয়। নিউজ 18 বাংলা। আর কোথাও এই এসআইআর নিয়ে চতুর্দিকে যেমন জল্পনা চলছে, সেই জল্পনার সঙ্গেই রাজনীতির হাওয়াও গরম হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যাই হোক না কেন 26-এর ভোটে 50-এর বেশি সিট পাবে না বিজেপি। উল্টে আবার এদিকে সুকান্ত মজুমদারের বক্তব্য যে যদি 26-এ 50-এর বেশি বিজেপি ভোট পাবে না, এই বক্তব্যের কাউন্টার করলেন সুকান্ত মজুমদার। শুনুন। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে, বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভাবে জিম করছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন গোটা দিন, জ্যোতিষবিদ্যা চর্চা করছেন, এটা আমার জানা ছিল না। উনি জ্যোতিষবিদ্যা চর্চা করে যদি এটা বলে থাকেন, নতুন জ্যোতিষ তো ভুল বলেছেন, মাথা ঠান্ডা রাখতে বলুন। আরো অনেক চ্যালেঞ্জ ওনার সামনে আসবে, পার্টিটা কিভাবে টিকবে সরকার থেকে চলে যাওয়ার পর 26-এ, সেটা নিয়ে ভাবার টাইম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোটেও হেরেছে, কোর্টেও হেরেছে, তাই বঙ্গে এসআইআর। ভোট তো গেল 2021। আচ্ছা, কোর্টে হারা মানে তিনি বলছেন যে এই যে 100 দিনের কাজে নিয়ে সুপ্রিম ধাক্কা খেল কেন্দ্র, তারপরেই বঙ্গে এসআইআর। পাল্টা সুকান্ত মজুমদার বলছেন যে 100 দিনের কাজের টাকা চুরির হিসেব দিক আগে রাজ্য। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনতও আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আমরা তো চালুর পক্ষে, আমরা হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমরা যথেষ্ট খুশি, আমরা অখুশি নই। এবং পরিষ্কার বলছি যে চালু হোক, চেক অ্যান্ড বাউন্সের সাথে চালু হোক, কেন্দ্রের স্পেশাল প্রভিশন সেখানে হোক, এবং সেইটা যেন চুরি না হয়। এবং যেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে চুরি হয়েছে, টাকা ফেরত গেছে, শুধু রাজ্যের ফান্ড না, কোর্ট বলছে এই টাকা কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড ফেরত দিতে হবে। এই ক্যাম্পে ভিড় ঠিক করছে। বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা চাইছেন দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন জানাতে। আমরা ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়েছি। মঙ্গলবার থেকে এ রাজ্যে শুরু এসআইআর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএএ ক্যাম্পে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের। সিএএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করা যায়। এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে। ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। আমরা যে ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে। এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে।
নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2002 পর উত্তর 24 পরগনায় ভোটার বেড়েছে প্রায় 58%। এর মধ্যে বড় অংশ মতুয়া। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। যখনই ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটেবিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো, যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। নিউজ 18 বাংলা। মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর শুরু হয়েছে, আর তারই মাঝে একজনের মৃত্যু। আগরপাড়া, উত্তর 24 পরগনার আগরপাড়ায় আত্মহত্যার অভিযোগ উঠছে এনআরসির আতঙ্কে। কারণ তার দেহের পাশে একটা ডায়েরি উদ্ধার হয়েছে, যাতে লেখা মৃত্যুর জন্য দায়ী এনআরসি। মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর। এমনই পরিস্থিতিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার আগরপাড়ায়। আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা 57 বছরের প্রদীপ কর। এদিন সকালে ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশে একটি ডায়েরি মিলেছে। ডায়েরির পাতায় লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। কোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল। এটা দুর্ভাগ্য। 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো, সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন। যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। ডায়েরির নিচে লেখা আছে যে এনআরসি। ইয়েস, আমি বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন। আগরপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে গরম বাংলার রাজনীতি। সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপির বিভাজন এবং ভয়ের রাজনীতির এর থেকে খারাপ নিদর্শন আর কি হতে পারে? নিরীহ জনগণকে এনআরসির নাম করে ভয় দেখিয়েছে বিজেপি। মানুষের আশঙ্কাকে অস্ত্র করেছে তারা। এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত রাজনীতির ফল। দিল্লিতে বসে জাতীয়তাবাদ নিয়ে ভাষণ দিচ্ছেন, আর ভারতীয়রা নিজেদের মাটিতেই বিদেশি হয়ে যাওয়ার আতঙ্কে প্রাণ দিচ্ছেন। বাংলা এনআরসি হতে দেবে না। এটা মা মাটি মানুষের জমি। দিল্লির জমিদাররা শুনে নিন, বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে, বাংলায় জিতবে। আজকে একজন ভদ্রলোক মারা গেছে, ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। পানিহাটিতে প্রদীপ কর এই এসআইআর এর ভয় এবং এই যে বিজেপি চারিদিকে সিএ অমুক তমুক ইত্যাদি বলছে, নাগরিকত্ব হারানোর ভয়, তিনি আত্মহত্যা করেছেন এবং কারণ লিখে গেছেন এবং এটা সবাই একমত হয়েছে। সবাই তুলেছে, একজন ছাড়া বাকি সবাই একমত হয়েছে। মানে আমাদের কথা, আতঙ্ক ছড়ানোটা নির্বাচন কমিশনের কাজ নয়। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। লেকটাউনে এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে 7 থেকে 8 কেজি সোনা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কে এই ব্যবসায়ী, কেনই বা তার বাড়িতে রেড পড়েছিল? সোনার হদিস তো মিলল, সোনা এলো কোথা থেকে জানা গেল। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, শোনা যাচ্ছে?
অনুপ কি আমার কথা শুনতে পাচ্ছে? লেকটাউনে এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে উদ্ধার হয়েছে 7 থেকে 8 কেজি সোনা। কোন তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই 7 থেকে 8 কেজি সোনার ফ্ল্যাট পেল? কে এই ব্যবসায়ী? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে, কি জানতে পারছি আমরা অনুপ? বিলাসবহুল আবাসন, সেখানে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে গতকাল রাত থেকে এই তল্লাশি অভিযান চলছে এবং গতকালকে ইডির একটি টিম বেরোলো, আরো একটি টিম সেখানে থাকে এবং সেখান থেকে এখনো পর্যন্ত 7 থেকে 8 কেজি প্রায় সোনার গহনা উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ব্যবসায়িক ফ্ল্যাট থেকে এবং 7 থেকে 5টা বিলাসবহুল গাড়ি। মূলত যেটা জানতে পেরেছি, পুরো নিয়োগ দুর্নীতির মামলার যে টাকা, সেই টাকা কিন্তু তার যে ব্যবসার মাধ্যমে কিন্তু খাটানো হয়েছিল এবং এরপরেই বেশ কিছু তথ্য অনুযায়ী গতবার যখন ইডি রেড করে সেখান থেকে উঠে আসে কিন্তু এই ব্যবসায়ীর নাম। এরপরে গতকাল ইডির পক্ষ থেকে সেখানে হানা দেয় বিবেক ঝুনঝুনওয়ালা, তার ফ্ল্যাটে কিন্তু ইডির পক্ষ থেকেই তল্লাশি চলছে এবং সেখান থেকে 7 থেকে 8 কেজি সোনার গহনা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ। এখন টাকার অ্যামাউন্ট কত ইডির পক্ষে স্পষ্ট করা হয়েছে, তল্লাশি অভিযান চলছে এবং গতকাল থেকে ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়ি থেকে যে তথ্য পাওয়া গেছে আরো একটি লিঙ্ক পায় এবং সেই সব কটি জায়গা তল্লাশি অভিযান করার পরে ইডির পক্ষ থেকে এখনো জানতে পারা যাচ্ছে 7 থেকে 8 কেজি সোনার গহনা যেমন উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। টাকার অ্যামাউন্ট এখন স্পষ্ট নয়, টাকার পরিমাণ যদি বাড়বে সেই কারণে স্পষ্ট করা হচ্ছে না। এই ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু একেবারে ব্যবসা ছিল, সেই ব্যবসার মাধ্যমেই পৌরসভার যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই টাকা কিন্তু একাধিক খাতে কাটানো হয়েছিল। সেই কারণে এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং এই তল্লাশি অভিযান কিন্তু দীর্ঘ গতকাল থেকে চলছে, এখনো অভিযান জারি রয়েছে এবং সেখান থেকে এই বিপুল পরিমাণ নথি যেমন উদ্ধার হয়েছে, সোনার গহনা উদ্ধার হয়েছে, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে। ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান আরো কয়েক ঘন্টা চলবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। আর ওদিকে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে 1,20,00,000 টাকা বাজেয়াপ্ত। কোন ব্যবসায়ী, তার বাড়িতে ইডির কেন অভিযান? অনুপ, তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকার পাহাড়, 1,20,00,000 টাকা বাজেয়াপ্ত করলো ইডি। এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অনুপ, এই ব্যবসায়ীকে কিভাবে তার কাছে এই টাকা? ইতিমধ্যেই যে তারাতলা এলাকায় একটি জায়গা যেমন গৌতম ধানধানিয়া, তার ফ্ল্যাটে তল্লাশি চলছে গতকাল। এখানেও পৌরসভার নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু তার এই ব্যবসা, যে কোম্পানি ছিল সেই কোম্পানির ব্যবসার মাধ্যমে খাটানো হচ্ছিল এমনটা জানতে পারা যায় এবং ইডির পক্ষ থেকে গতবারে যে অভিযান হয়েছিল সেখানে কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং বিপুল পরিমাণ টাকা কিন্তু এই ব্যবসার মাধ্যমে লেনদেন থেকে শুরু করে প্রত্যেক খাতে টাকা খাটানো হয়েছিল। সেই কারণে ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান গতকাল থেকে এবং সেখান থেকে এখনো পর্যন্ত 1,20,00,000 নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ব্যবসায়ীর বাড়ি থেকেই মূলত উদ্ধার হয়েছে এবং টাকার যে পরিমাণ আরো বাড়বে এমনটা কিন্তু ইডির পক্ষ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যেই যে ক্যাশ টাকা এত পরিমাণ বাড়িতে রাখা হয়েছিল কেন, কোন খাতে রাখা হয়েছিল, এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে হচ্ছে এবং সেই ব্যবসায়ী কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৌরসভা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গতবার যখন জিজ্ঞাসাবাদ করা হয় তল্লাশি হয় এবং মধ্যপ্রদেশের খবরে নজর রাখতে হবে। মধ্যপ্রদেশের কাটনায় বজরং দলের এক নেতা দিনে দুপুরে খুন। এই কাটনিতে সিসি ক্যামেরায় ফুটেজে পুরোটাই ধরা পড়েছে কিভাবে বাইকে করে এসে এলো পাথারি গুলি চালায় দুই দুষ্কৃতী। 5 থেকে 6টি গুলি চালানো হয়। বজরং দলের নেতার মাথায় বুকে গুলি লাগে। नारायण गुप्ता हमारे सहकर्मी हमारे संगे कटनी থেকে রয়েছেন। नारायण, ये कटनी में क्या हुआ था? जी, जिस तरह से मामला 24 घंटे पहले सामने आया है, जहां 20 सड़क में जो 2 बदमाश है उन्होंने बीजेपी नेता गौरक्षा जो प्रमुख रहे पूर्व, उनको दिनदाड़े गोली मार के उनको मौत के घाट उतारा था। उसके बाद से ही पूरे क्षेत्र में
पूरा मामला गरमाया हुआ था। पूरे जो चक्का जाम से लेकर सभी तरह की जो जहाँ के लोग रहे गिरफ्तारी की मांग कर रहे थे। हालांकि पुलिस ने भी 24 घंटे के भीतर उनको गिरफ्तारी के लिए जो पूरी टीम रही उसको गठित करते हुए कोशिश की। इस दौरान पुलिस ने जैसे आरोपी गिरफ्तार करने के प्रयास किए तो जो आरोपी हैं उन्होंने फायरिंग शुरू कर दी। दोनों तरफ से हुए मुठभेड़ में पुलिस ने आरोपी के दो गोली शॉट इनकाउंटर करते हुए उनको दो गोली लगी हुई है। फिलहाल पुलिस दोनों घायलों को आरोपी घायलों को इलाज के लिए भेजी हुई है। हालांकि जो अभी इस क्षेत्र में है अभी भी मामला काफी गरमाया हुआ है। लोग अभी भी आरोपियों के घर तोड़ने की मांग उठा रहे हैं। शुक्रिया। नीलेश रजक नाम का व्यक्ति है जिसके ऊपर 2 अज्ञात व्यक्तियों के द्वारा गोली चला करके उसकी हत्या कर दी गई है। लगातार हमारी टीमें प्रयास कर रही हैं। इसमें जो आरोपी हैं वो चिन्हित कर लिए गए हैं और उनके खिलाफ में सख्त से कार्रवाई की जाएगी। जो आरोपी हैं उनमें से एक आरोपी प्रिंस जो है उसके पिता के द्वारा आत्महत्या कर ली गई है। आज पुलिस लगातार प्रयास कर रही है कि जो यहाँ पर जितने भी आरोपी हैं ऐसे जो लोगों ने संलिप्त हैं जो संरक्षण दिए हुए उनके विरुद्ध में लगाने की कार्रवाई सख्त की जाएगी। मृतक नीलेश रजक जो है यहाँ पर ACC में कुछ ठेकेदारी का काम करता था और सामाजिक संगठन में जुड़ करके काम करता था।